গুড ইভিনিং স্টুডেন্টস। ভিডিও শুরুতে সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আগের দিনের যে ভিডিওটা করেছি বা আগের যে ভিডিওটা করেছি প্রিপোজিশনের যে পার্টিকুলার টপিকটার উপর, সেখানে আমি প্রিপোজিশন সম্বন্ধে ডিটেলস বুঝিয়েছিলাম, প্রিপোজিশনের একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম এবং প্রিপোজিশনগুলো যে আমরা ব্যবহার করতে গিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যায়, কারণ একই প্রিপোজিশনের বিভিন্ন রকম অর্থ, অর্থাৎ যেমন অন, ওভার, অ্যাবাভ, তিনটি শব্দেরই বা তিনটি প্রিপোজিশনের অর্থই হচ্ছে উপরে, কিন্তু সেগুলোকে আমরা ব্যবহার করতে গিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যায়। তাই সেই জিনিসগুলোকে আমি খুব সুন্দর একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে আগের ভিডিওতে সেটা আলোচনা করেছি এবং ভিডিও থেকে আমি খুবই ভালো রেসপন্স পেয়েছি। তোমরা যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই ভিডিওটাকে দেখে নিও, তাহলে প্রিপোজিশন সম্পর্কে বেসিক কনসেপ্টটা সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমার প্রিপোজিশনের সেকেন্ড ভিডিও, কারণ প্রিপোজিশনগুলোকে তো আমরা ব্যবহার করতে গিয়ে কনফিউজ হয়ে যাও, সেটা তো একটা অন্য একটা পার্ট, কিন্তু অনেক সময় আমরা দেখি যে একই প্রিপোজিশন একই বাক্যের মধ্যে ডিফারেন্ট অর্থে ব্যবহার করা হয়। সেই জিনিসগুলোকেই আমরা বুঝে নেব এবং থাম্বনেলে আমি সেই জিনিসটাই তুলে ধরেছি যে ওয়ান প্রিপোজিশন ডিফারেন্ট মিনিং বা ডিফারেন্ট অর্থে যে ব্যবহার করি আমরা। তাই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে একদমই ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও দুটো পার্টকে একসঙ্গে মিলিয়ে। যেমন আমি এখানে প্রিপোজিশন দুটো যেমন উদাহরণ লিখেছি, যেমন দুটো অ্যাট এবং ইন দুটো প্রিপোজিশনের ব্যবহার আমরা আগে বুঝে নেব, এইভাবে একটা একটা করে কম্পেয়ার করে করে আমরা প্রিপোজিশনগুলোকে ডিটেলস জানবো। যেমন অ্যাটের ব্যবহার আমি প্রথম লিখেছি স্মল প্লেস, অর্থাৎ ছোট জায়গার আগে অ্যাট ব্যবহার করা হয়। সেটা আমি যদিও আগের পার্টে আলোচনা করেছি, তবুও আমি এবার ঘুরে বলি যে অ্যাকচুয়ালি স্মল প্লেসের আগে, অর্থাৎ কোনো ছোট জায়গার আগে আমরা অ্যাট ব্যবহার করি। সাপোজ আমি একটা ছোট্ট জায়গা, আমি বাসন্তী বলে একটা জায়গাতে বসবাস করি, তাহলে সে কারণে আমি বলবো অ্যাট বাসন্তী, অর্থাৎ ছোট জায়গার আগে আমি অ্যাট ব্যবহার করলাম। দ্বিতীয়ত ক্ষেত্রে আমি এখানে লিখেছি যে ইনটি বিগ প্লেসের আগে, অর্থাৎ যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি ইন কলকাতা, কলকাতা একটা টাউন বা সিটি, সে তার পূর্বে আমরা ইন শব্দটিকে ব্যবহার করলাম। এই হচ্ছে একইভাবে একে অপরের সঙ্গে কম্পেয়ার করে আমরা পড়তে পারি। 2 নম্বর অ্যাটের ব্যবহার লিখেছি যে টাইম, অর্থাৎ কোনো সময় বোঝাতে সময়ের আগে অ্যাট ব্যবহার করা হয়। যেমন আমি লিখলাম অ্যাট 4:30 PM আসবে, 4:30 আসবে, তাহলে সেখানে 4:30 PM এর আগে আমি অ্যাট শব্দটিকে ব্যবহার করতে পারি। যে কোনো টাইমের ক্ষেত্রে তোমরা সেখানে অ্যাট ব্যবহার করতে পারো। এখানে ইনের ব্যবহারের ক্ষেত্রে আমি লিখেছি যে পার্ট অফ এ ডে, অর্থাৎ দিনের যে বিভিন্ন রকম অংশ হয়, বিভিন্ন রকম যে পার্ট হয়, সেই পার্টের ক্ষেত্রে বা তার আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন মর্নিং শব্দটির আগে আমরা ইন ব্যবহার করি। যেমন ইভিনিং শব্দের আগে আমরা সেক্ষেত্রেও কিন্তু ইন ব্যবহার করি। ঠিক অপোজিটে তোমরা যদি এখানে 3 নম্বর ব্যবহারটা দেখো, তাহলে দেখতে পাবে যে এখানেও আমি লিখেছি কিন্তু পার্ট অফ এ ডে, অর্থাৎ অ্যাট কিছু ক্ষেত্রে আবার দিনের কিছু বিভিন্ন সময়ের আগে কিন্তু আমরা অ্যাটও ব্যবহার করে থাকি। যেমন আমরা জানি অ্যাট নুন, অর্থাৎ দুপুরের আগে অ্যাট ব্যবহার করা হয়, তাই না? আবার ধরো রাত্রির আগে অ্যাট নাইট, এগুলো দিনের একটা ভাগ, তার আগে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। 3 নম্বর ব্যবহার ইনের ক্ষেত্রে আমি যেটা লিখেছি যে মান্থ, ইয়ার এবং সিজন, এই তিনটে জিনিসের পূর্বে কিন্তু সবসময় ইন ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ইন জানুয়ারি একটা মান্থ, যার আগে আমি কি ব্যবহার করলাম না ইন ব্যবহার করলাম। ইয়ারের আগে 1947, তারপরে আমরা ইন ব্যবহার করতে পারি। আবার সিজনের পূর্বে আমি লিখতে পারি ইন সামার, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ঋতুর পূর্বে আমরা ইন ব্যবহার করি। এ ব্যতীত কিছু ইন এবং অ্যাটের ব্যবহার আছে। যেমন অ্যাটটি নর্মালি আমরা কোনো দিক বোঝাতে ব্যবহার করি, যেমন লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও, সেক্ষেত্রে আমরা অ্যাটটিকে ব্যবহার করলাম দিক অর্থে ব্যবহার করার জন্য। এবং ইনের আরেকটি ব্যবহার যেমন ভিতরে পজিশন বোঝানোর জন্য, যেমন হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই গেল অ্যাট এবং ইনের ব্যবহার, যেগুলোকে আমরা কম্পেয়ার করে করে খুবই সহজ পদ্ধতিতে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব। এরপরের পার্টে আমরা চলে যাই, দুটো প্রিপোজিশনকে কম্পেয়ার করে পড়ি। পরের যে পেয়ার অফ প্রিপোজিশনটা আমরা লিখেছি এখানে বাই এবং উইথের ব্যবহার। বাই এবং উইথের ব্যবহার করতে গিয়েও বাক্যের মধ্যে আমরা প্রায়শই কনফিউজ হয়ে যাই। বাই কথাটার অর্থ হচ্ছে দিয়ে, উইথ কথাটার অর্থ হচ্ছে দিয়ে, এবং এই জিনিসগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। এবার আমরা একে অপরের সঙ্গে কম্পেয়ার করে জিনিসটা দেখে নিই। যেমন বাই শব্দটিকে বা প্রিপোজিশনটিকে কোনো ব্যক্তির দ্বারা এই অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি এটার একটা এক্সাম্পল লিখতে পারি, হি ওয়াজ কিল্ড বাই
এ ম্যান, মানে সে বা তাকে হত্যা করা হয়েছিল একটা মানুষের দ্বারা। অর্থাৎ এখানে এ ম্যানটি আমার হচ্ছে একজন পার্সন, তার আগে আমি বাই প্রিপোজিশনটিকে ব্যবহার করলাম। সেক্ষেত্রে আমরা ব্যক্তির দ্বারা অর্থে সেখানে বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। উইথটিকে কোন অর্থে ব্যবহার করতে পারি? কোনো বস্তুর দ্বারা, অর্থাৎ হি কিল্ড এ র্যাট, সে একটা ইঁদুর হত্যা করেছিল বা মেরেছিল উইথ এ স্টিক, একটি লাঠি দিয়ে। অর্থাৎ এখানে আমার স্টিকটি হচ্ছে একটা অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্টের দ্বারা সেই অর্থে আমরা এখানে কি ব্যবহার করতে পারি না উইথ ব্যবহার করতে পারি। এই গেল বাই উইথের বেসিক কনসেপ্ট বা প্রথমের দিকের ব্যবহার। এরপরে আমরা বলতে পারি পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিটা কিরকম বোঝাতে পারে? যেমন হি ওয়াক্স বাই ফুট, মানে তিনি পায়ে হেঁটে পথ চলেন। সেই অর্থে এখানে পায়ের দ্বারা বা পদ্ধতি এখানে, তাই না, পায়ে হেঁটে হাঁটার পদ্ধতির কথা এখানে উল্লেখ করা হয়েছে, ম্যানার। সেই অর্থে এখানে আমরা বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারি। কারোর সাথে বা সঙ্গে অর্থে সেখানে কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি। মানে আমি যেমন লিখতে পারি হি উইল গো উইথ মি, মানে তিনি আমার সঙ্গে যাবেন, তাই না? এই বাক্যের মধ্যে আমার সাথে, সেই অর্থে আমরা এখানে কি ব্যবহার করতে পারি না উইথ ব্যবহার করতে পারি। আবার 3 নম্বর যে ব্যবহারটা লিখেছি বাইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি লিখেছি কাছে বা নিকটে। অর্থাৎ যেমন দা রিভার ফ্লোজ বাই আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে আওয়ার ভিলেজ এর পাশ দিয়ে বয়ে যাওয়ার জন্য বা কাছ দিয়ে বয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা কি করেছি না বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি। আবার অপর দিক থেকে যদি উইথের ব্যবহার দেখি, উইথের ব্যবহারে 3 নম্বর ব্যবহার লিখেছি যে কোনো ব্যক্তির প্রতি রাগ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন হি ইজ অ্যাংরি উইথ মি, মানে তিনি আমার উপর রেগে আছেন। সেক্ষেত্রে আমরা আমার উপর রেগে আছেন, এখানে মি শব্দটির পূর্বে আমরা উইথ শব্দটিকে বা উইথ প্রিপোজিশনটাকে ব্যবহার করেছি। আমার উপর রাগান্বিত হওয়ার কারণে দরুন মি এর আগে আমি উইথ ব্যবহার করলাম। এই গেল বাই এবং উইথের কিছু বেসিক ব্যবহার, যে ব্যবহারগুলো আমরা এভাবে একটা চার্টের মাধ্যমে মনে রাখতে পারি। এরপরের জোড়াটা আমরা দেখে নিই। এরপরের জোড়া দেখি পাই আমরা 3 নম্বর পেয়ার অফ প্রিপোজিশনের মধ্যে আমরা লিখেছি একদিকে ফর এবং একদিকে ফ্রম। ফর কথাটার জন্য অর্থে ব্যবহার করা হয়, ফ্রম কথাটা থেকে বা হইতে অর্থে ব্যবহার করা হয়। ফরের মধ্যে আমরা প্রথম ব্যবহারটা লিখেছি কারোর জন্য, সেই অর্থে আমরা এখানে কি করতে পারি না ফর ব্যবহার করতে পারি। যেমন দিস পেন ইজ ফর ইউ, মানে এই পেনটি হয় তোমার জন্য। এখানে ফরটি জন্য অর্থে ব্যবহার করা হয়েছে, তাই এখানে আমরা ফর ব্যবহার করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ফ্রমের ব্যবহারটা থেকে বা হইতে, যেমন হি কেম ব্যাক ফ্রম হিজ স্কুল, মানে সে তার স্কুল থেকে বাড়ি ফিরেছিল। এখানে থেকে বা হইতে অর্থে ব্যবহার করার জন্য ফ্রমটা ব্যবহার করলাম। 2 নম্বর ফরের যে ব্যবহারটা লিখেছি কারণ অর্থে, অর্থাৎ হি ক্যান নট কাম ফর হিজ ইলনেস, অর্থাৎ তার অসুস্থতার দরুন সে এখানে আসতে পারবে না বা সে আসতে পারবে না। এই অসুস্থতাটা হচ্ছে কারণ, সেই অর্থে এখানে আমরা ফর শব্দটিকে ব্যবহার করলাম বা প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম। দ্বিতীয়ত ক্ষেত্রে আমরা ফর্মের যে ব্যবহারটা লিখেছি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন রোগে ভোগা অর্থে, অর্থাৎ হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। সেক্ষেত্রে আমরা লিখলাম যে মানুষটি বা সে জ্বরে ভুগছে। জ্বরটি একটা রোগ, রোগে ভোগা অর্থে সেখানে আমরা কিন্তু ফ্রম ব্যবহার করি। অর্থাৎ অন্য দিক থেকে দেখতে গেলে সাফারের পরে কিন্তু ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করা হয় রোগে ভোগার অর্থে। 3 নম্বর যে ব্যবহারটা লিখেছি ফরের ক্ষেত্রে, সেখানে গন্তব্য অর্থে। গন্তব্য বলতে কোন একটা ডেস্টিনেশন থাকবে। হি উইল স্টার্ট হিজ জার্নি ফর দিল্লি, মানে সে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। এখানে দিল্লিটা হচ্ছে তার অ্যাকচুয়ালি গন্তব্যস্থল, সেক্ষেত্রে আমরা দিল্লির পূর্বে ফর প্রিপোজিশনটা ব্যবহার করলাম। অন্যদিকে আমি লিখেছি যে ফ্রমের ক্ষেত্রে অনুপস্থিত থাকা অর্থে, যেমন দা বয় ইজ অ্যাবসেন্ট ফ্রম হিজ ক্লাস, ছেলেটি তার ক্লাসে অনুপস্থিত ছিল। সেই অর্থে এখানে আমরা কিন্তু ফ্রম শব্দটিকে বা প্রিপোজিশনটিকে ব্যবহার করলাম। এই গেল ফর এবং ফ্রমের 3টে ডিফারেন্ট ব্যবহার।
এগুলোকে এইভাবে আমরা একে অপরের সঙ্গে কম্পেয়ার করে মনে রাখতে পারি। এরপর আমরা দেখব চতুর্থ সেট, যে চতুর্থ সেটের মধ্যে দুটো প্রিপজিশনে এইভাবে আমরা একইভাবে আলোচনা করে নেব। 4 নম্বর যে সেটটা আমরা লিখেছি ইনটু এবং আন্ডারের ব্যবহার। ইনটু হচ্ছে মধ্যে অর্থে ব্যবহার করা হয়, আন্ডারটা জেনারেলি নিচে অর্থে ব্যবহার করা হয়। এবার এগুলোকে আমরা সেপারেট ভাগে ভাগ করে নিয়েছি, এগুলোকে আমরা একটা একটা করে আলোচনা করে নিই এদের ব্যবহারগুলো। যেমন ইনটুর ব্যবহারটা আমি আগেই আলোচনা করেছি, যে কোনো অবজেক্ট বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। যেমন আমরা উদাহরণ লিখতে পারি, দ্য বয় কেম ইনটু দ্য রুম, ছেলেটি বাইরে থেকে রুমের মধ্যে প্রবেশ করলো, সেই অর্থে আমরা এখানে ইনটু শব্দটিকে বা ইনটু প্রিপজিশনটাকে ব্যবহার করতে পারি। কোনো কিছুর নিচে, অর্থাৎ যেমন দ্য ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি, অর্থাৎ মানুষটি গাছের নিচে বসেছিল। নিচে অর্থে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না আন্ডার ব্যবহার করি, যেগুলো আমরা জেনারেলি প্রিপজিশন অর্থে ব্যবহার করা হয় জানি আমরা সেগুলো। 2 নম্বর যে ব্যবহারটা লিখেছি কোনো পেশাতে যোগ দেওয়া, মানে হি রান বা র্যান ইনটু এ বিজনেস, মানে মানুষটি একটি বিজনেসে যোগ দিয়েছেন। কোনো বিজনেসে বা কোনো পেশাতে যোগ দেওয়া, সেই অর্থে আমরা এখানে ইনটু প্রিপজিশনটাকে ব্যবহার করতে পারি। কারোর অধীনে থাকা, যেমন দ্য বয় ইজ আন্ডার হিজ আন্ট, মানে ছেলেটি তার কাকিমার অধীনে আছে। হ্যাঁ, কাকিমার অধীনে বা আয়ত্তে থাকা অর্থে সেখানে আমরা আন্ডার প্রিপজিশনটাকে ব্যবহার করি। 3 নম্বর যে ইনটুর ব্যবহারটা লিখেছি এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন, যেমন ওয়াটার ফ্রিজেস ইনটু আইস, মানে জল কি হয় না বরফে রূপান্তরিত হয়, অর্থাৎ এক অবস্থা থেকে জল থেকে অ্যাকচুয়ালি আইসে রূপান্তরিত হলো, অন্য অবস্থায় পরিবর্তন হলো, সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপজিশনটাকে ব্যবহার করি। আবার আন্ডারটিকে কোনো কিছুর অবস্থা এই অর্থেও ব্যবহার করা হয়, যেমন দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ বিল্ডিংটি এখন কনস্ট্রাকশনের আয়ত্তে বা অধীনে, মানে বিল্ডিংটি এখন চলছে, কার্যকলাপ চলছে, সেই অর্থে এখানে আন্ডার শব্দটিকে বা প্রিপজিশনটাকে আমরা ব্যবহার করলাম। এই গেল ইনটু এবং আন্ডার দুটি প্রিপজিশনের ডিফারেন্ট কিছু ব্যবহার। প্রিপজিশনের পঞ্চম যে সেটটা আমরা দেখে নেব সেটা হচ্ছে টু এবং অনের ব্যবহার। টুটা জেনারেলি বাংলাতে আমরা তে ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়, অনটা উপরে অর্থে ব্যবহার করা হয়। টুটির প্রথম যে ব্যবহারটা লিখেছি কোনো দিক অর্থে, অর্থাৎ ডিরেকশন অর্থে, যেমন হি, নর্মালি যে বাক্যগুলো আমরা লিখি হি গোজ টু স্কুল, মানে সে স্কুলে যায়, অর্থাৎ স্কুলের দিকে যায়, এটা তার গন্তব্য বা এটা অ্যাকচুয়ালি কোনো একটা ডিরেকশন বোঝাচ্ছে, সেই অর্থে আমরা এখানে টু প্রিপজিশনটাকে ব্যবহার করলাম। উপরের শব্দটা আমরা আগেই ব্যবহার করেছি, জেনারেল ব্যবহার, যে কোনো কিছু বস্তু কারোর উপরে ছুঁয়ে থাকা অবস্থায় এরকম উপরে অবস্থান বোঝালে সেখানে অন ব্যবহার করা হয়। যেমন আমি লিখলাম দ্য পেন ইজ অন দ্য টেবিল, মানে পেনটি হয় টেবিলের উপর, পেন এবং টেবিলের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই অর্থে আমরা এখানে অন ব্যবহার করি। দ্বিতীয় যে টু এর ব্যবহারটা লিখেছি কোনো কারণ বা উদ্দেশ্য, মানে যেমন উই ইট টু লিভ, মানে আমরা বাঁচার জন্য খাই, তাই না, মানে আমরা খাই কারণ বাঁচতে, সেই অর্থেই কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে কোনো কারণ, বাঁচার উদ্দেশ্য বা বাঁচার কারণের জন্য আমরা এখানে খাই, সেই অর্থে এখানে আমরা টু শব্দটিকে বা প্রিপজিশনটাকে ব্যবহার করলাম। যদিও গ্রামারে এই জিনিসটাকে আমরা জানি যে ইনফিনিটিভ বলা হয় ভার্বের আগে টু যুক্ত করে ব্যবহার করলে। এবং অন্যদিকে আমরা যদি দেখি অনের আরেকটি ব্যবহার হচ্ছে ডেটের পূর্বে। আমরা যেমন কিছুক্ষণ আগে ইনের ব্যবহারটা পড়তে গিয়ে দেখেছিলাম যে ইনটা জেনারেলি কোনো মাস, কোনো বছর এবং ঋতুর পূর্বে ব্যবহার করা হয়, অর্থাৎ সিজন, মান্থ এবং ইয়ারের পূর্বে ব্যবহার করা হয়, কিন্তু ডেটের পূর্বে কিন্তু অ্যাকচুয়ালি অন ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমি লিখতে পারি অন 23 অক্টোবর, মানে 23 অক্টোবর, ধরো কোনো একজন কোনো একটা বাক্য বললাম যে সে 23 অক্টোবর আসবে, সেক্ষেত্রে আমরা ডেটের আগে অন ব্যবহার করি। হ্যাঁ, এক্ষেত্রে আরো একটা জিনিস, যেমন ডের পূর্বেও কিন্তু অন ব্যবহার করা হয়, যেমন অন সানডে, রবিবার, ডের পূর্বেও আমরা অন ব্যবহার করতে পারি। 3 নম্বর যে টু এর ব্যবহারটা লিখেছি ঘড়িতে কোনো সময় বাকি অর্থে, অর্থাৎ আমি যেমন লিখতে পারি যে ইট ইজ 5 to 9, অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে
এটি 9টা বাজতে 5 মিনিট বাকি, যাই ঘড়িতে সময় বাকি অর্থে ব্যবহার করা হয়। এখানে টু এর ব্যবহার করলাম। অন্যদিকে কোনো কিছুর উপর নির্ভরশীল, কোনো কিছুর উপর নির্ভরশীল বলতে আমরা এরকম বলতে পারি, দ্য কাউ লিভস অন গ্রাস। কথাটির অর্থ হচ্ছে গরুরা ঘাসের উপর বেঁচে থাকে, অর্থাৎ ঘাস খেয়েই বেঁচে থাকে। সেই অর্থে গ্রাস যে শব্দটি, সেই শব্দটির পূর্বে আমি কি করলাম না অন ব্যবহার করলাম, ঘাসের উপর নির্ভরশীল বলে। এই ভিডিওর মধ্য দিয়ে আমি প্রিপোজিশনগুলোর 5টি সেট অর্থাৎ 10টি প্রিপোজিশনের কিছু ডিফারেন্ট ব্যবহার আমি তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একইভাবে তোমরা রেসপন্স করো। কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওর শেষে একটা অ্যাপিল, যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে হিট করে রাখো, যাতে করে তোমরা নতুন ভিডিও আপলোড করে যাতে করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ, টেক কেয়ার।